নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য। আজকে বিষয় বাংলাদেশ এবং বাংলাদেশে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই হঠাৎ এত গোপনীয়তা নিয়ে কেন বাংলাদেশের মাটিতে এলো। দুবাই হয়ে আরব আমিরশাহীর একটি ফ্লাইট নিয়ে বাংলাদেশের ঢাকা বিমানবন্দরে তারা প্রবেশ করলো। সরাসরি পাকিস্তানের কোনো বিমান নিয়ে নয়। লক্ষ্য করুন, আরব আমিরশাহীর একটি বিমানে এলেন এবং বাংলাদেশ সরকার এটা নিয়ে সম্পূর্ণ নীরবতা পালন করলেন। পাকিস্তান সরকারও নীরবতা পালন করলেন। কি আছে এই টিমে? 4 জনের টিম এসে পৌঁছেছেন। তার মধ্যে অসীম মালিক, গুপ্তচর সংস্থার প্রধান, এবং তার সঙ্গে ডিরেক্টর জেনারেল অ্যানালিসিস পাকিস্তানের, যিনি গুপ্তচর সংস্থা এবং মিলিটারি এই অ্যানালিসিসের পুরো ব্যাপারটা হেড করছেন তিনি, এবং আরও 2 জন অফিসার। তারা এসছেন 4 জন 3 দিনের সফরে। র্যাডিসন ব্লু বাংলাদেশের মিলিটারি পরিচালিত যে হোটেল আছে সেই হোটেলে তারা আছেন। এবং তার আগে আপনারা জানেন 6 জনের বাংলাদেশের একটা উচ্চ পর্যায়ের মিলিটারি টিম তারা গিয়েছিলেন পাকিস্তানে, এবং সেই সফরের পর এবার 4 জনের টিম এলো বাংলাদেশে। কি আছে, কিসের জন্য এত গোপনীয়তা, এটা নিয়ে আমি বিশ্লেষণে গিয়েছিলাম। অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী, আমি তাঁর সঙ্গে সরাসরি এটা নিয়ে কথা বলেছিলাম। আমি তার মতামতটা, মূল্যবান মতামতটা তা আপনাদের কাছে শোনাবো। কিন্তু বেসিক্যালি যে ব্যাপারটা সেটা হচ্ছে পাকিস্তান এখন কাশ্মীর সীমান্তে জব্দ। অর্থাৎ কাশ্মীরটাকে ভারত সরকার যেভাবে এখন মনিটরিং করেছেন, কাশ্মীরে 370 ধারা বিলুপ্ত করা, সেখানে নির্বাচিত সরকার করা, লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল করা এবং হিউজ মিলিটারি ডিপ্লয়মেন্ট করে গোয়েন্দা বিভাগকে সক্রিয় করে পাকিস্তানকে প্র্যাকটিক্যালি সেইখানে একদম ফিউজ করে দেওয়ার মতো অবস্থা করেছেন কাশ্মীরে। এদিকে ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের যেখানে যেখানে সীমান্ত আছে, গুজরাট বলুন, রাজস্থান বলুন, সেই সব জায়গাগুলো, এইসব অঞ্চল দিয়ে পাকিস্তানের পেনিট্রেশনের আর কোনো জায়গা নেই। তাহলে কাশ্মীরে যদি আটকে যায় তাহলে ভারতকে ডিস্টার্ব করার জন্য বাংলাদেশ হচ্ছে তাদের দাবার বোড়ে। এবং সেই বাংলাদেশের মৌলবাদী জেহাদি তারা ইতিমধ্যেই আর্থিকভাবে বিপন্ন, তাদের আভ্যন্তরীণ বিদ্রোহ একটা কঠিনতম জায়গায় গিয়ে পৌঁছেছে। ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশকে এখন পাকিস্তান ব্যবহার করতে চাইছে যে তাদের ভারতবর্ষকে ডিস্টার্ব করার জন্য একটা এনি কস্ট, যে কোনো মূল্যে, যে কোনোভাবে হোক তারা এই বর্ডারটাকে, পশ্চিমবঙ্গের সঙ্গে যে বর্ডারটা, সেই বর্ডারটাকে বেসিক্যালি টার্গেট ওরিয়েন্টেড করছেন। এবং তার জন্য আপনারা একটু খেয়াল করে দেখবেন যে সীমান্তে কাঁটাতারে বাংলাদেশের বর্ডার গার্ড ফোর্সের তাদের এত 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 সক্রিয়তা কেন, বা বাংলাদেশের মিলিটারির তরফ থেকে যে সীমান্তে যাতে ভারত কাঁটাতারটা ভালোভাবে না দিতে পারে তার জন্য যে লাগাতার প্রক্রিয়াটা বাংলাদেশের তরফ থেকে চলছে, চলার পেছনের কারণটা হচ্ছে যে ভারতবর্ষকে অসুরক্ষিত রেখে ওই গুপ্তচর সংস্থা পাকিস্তানের সাহায্যে ভারতবর্ষের মধ্যে উগ্রপন্থীদের ঢুকিয়ে ভারতবর্ষকে ডিস্টার্ব করা। এবং এটাই মূল লক্ষ্য। ফলত স্বাভাবিকভাবে বর্ডার সিকিউরিটি ফোর্সের একটা অগ্নি পরীক্ষা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই গুপ্তচর সংস্থার সাইলেন্ট অপারেশন, অর্থাৎ বাংলাদেশে সাইলেন্টলি আসা, সেখানে গাজীপুরে তাদের একটা সামরিক অস্ত্র কারখানা আছে, সেই অস্ত্র কারখানা ভিজিট করার প্ল্যানিং আছে, এবং বাংলাদেশের মিলিটারি মনোবলটাকে সক্রিয় করার যে চেষ্টা বা যে উদ্যোগ আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। কিন্তু বেসিক্যালি আপাত দৃষ্টিতে এটা মনে হলেও মূল যেটা কারণ সেটা হচ্ছে ভারতবর্ষকে ডিস্টার্ব করার জন্য বাংলাদেশের সীমান্তটাকে, বাংলাদেশ পশ্চিমবঙ্গের সীমান্ত, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর বা এর অসম সীমান্ত, এই সীমান্তগুলোকে যাতে ব্যবহার করা যায় তার মাস্টার প্ল্যান তৈরি করার জন্য কিন্তু বাংলাদেশের এই মিলিটারি ফোর্স এসছে। সাম্প্রতিককালে আপনারা জানেন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ একজন, তিনি তার মন্তব্যে বলেছিলেন সাম্প্রতিককালে যে ভারতবর্ষের সীমান্তে এবার পাকিস্তানের মিসাইল বসানো যায় কি না সেইটাকে একটু বাংলাদেশকে ভেবে দেখতে হবে। ফলে তো স্বাভাবিকভাবে একটা কঠিন পরিস্থিতির মধ্যে এই উপমহাদেশ পড়েছে। পাকিস্তান চেষ্টা করছে বাংলাদেশকে দিয়ে যদি ভারতবর্ষকে ডিস্টার্ব করার প্রক্রিয়াটাকে জারি রাখা যায় তাহলে ভারতবর্ষের ডেভেলপমেন্টাল প্রজেক্টগুলো তারা ব্যাহত হবে। ভারতবর্ষকে কোনো না কোনোভাবে বাংলাদেশ ফ্রন্টে যদি যুদ্ধে টেনে নিয়ে আসা যায়, পাকিস্তান কাশ্মীর ফ্রন্টে যুদ্ধে নেওয়া যে গেল না, পশ্চিম রণাঙ্গনে ভারতবর্ষকে যুদ্ধে কিছুতেই ফেলা যাচ্ছে না। ফলত এখন যদি যুদ্ধের দিকে নিয়ে যাওয়া যায়, বাংলাদেশ সীমান্তটাকে ব্যবহার করে ৭১-এর রিভেঞ্জ যদি নেওয়া যায়, এইভাবে করা যায়, তার জন্যই এই গোপনীয়তা
এই গোপন ভিজিট আইএসআই এর বাংলাদেশে। আমি আজকে এই প্রেক্ষিতে দাঁড়িয়ে খুব সিরিয়াস একটা বিষয় নিয়ে আপনাদের কাছে এলাম। আমি অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী, তার বক্তব্যটা আপনাদের শোনাবো। মানে আইএসআই, যেটা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স, পাকিস্তান মিলিটারি যার যে যিনি প্রধান হন, সাধারণত চিফ অফ দ্য আর্মি স্টাফের পরেই ওনার স্থান, এটা এক নম্বর খেয়াল রাখতে হবে। খুব পাওয়ারফুল, এবং আইএসআই পাকিস্তানের ডিফেন্স পলিসি, মিলিটারি পলিসি দুটোই ঠিক করে। এটা খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে ইন্টেলিজেন্স অর্গানাইজেশন। এরা হচ্ছে যে গোপনে এদের কাজ, গোপনে কাজ করাটাই এদের ধর্ম। সুতরাং কিভাবে আসলেন সেটা এদের ফর্ম অফ ফাংশনিং এর মধ্যে পড়ে। আমেরিকা যেমন সিআইএ আছে, ইসরায়েলের মোজার্ড আছে, ভারতের র আছে, ইংল্যান্ডের MI6 আছে। সুতরাং এরা সবাই মানে গোপনেই কাজ করে, কেউ পাবলিকলি কি করছে না করছে এটা খুব একটা কেউ বলেন। আমাদের রয়ের চিফ কোথায় যাচ্ছে না যাচ্ছে আমরা জানি না। যাই হোক, তো গোপনীয়তা নিয়ে খুব একটা চিন্তার ব্যাপার নেই। যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে আইএসআই কি চাইছে, বাংলাদেশে কেন যাচ্ছে এবং কি চাইছে। এতকাল তাদের তো বাংলাদেশে কি কাজকর্ম আমরা শুনিনি, খুব সম্ভবত তারা যেত না বা যাওয়ার প্রয়োজন ছিল না। এখন যাচ্ছে মনে হচ্ছে, তার মানে বুঝতে হবে একটা প্রয়োজন এসেছে। সে প্রয়োজনটা কি? একটা তো বোঝা যাচ্ছে যে কাশ্মীর দিয়ে যে আতঙ্কবাদ তারা এতকাল ছড়াতে পারছিল, ভারতবর্ষে নানান জায়গায় প্রক্সি ওয়ার তারা করতে পারছিল। ট্রাম্বুক যুদ্ধে পাকিস্তান জানে যে তাদের পক্ষে ভারতের কোনোভাবেই ভারতের আঘাত আনা সম্ভব নয় বাংলাদেশ, তাই তারা বাংলাদেশ একই জিনিসও জানে। সুতরাং কিভাবে প্রক্সি ওয়ার করা যায়, ভারতবর্ষে আতঙ্কবাদ ছড়িয়ে দিয়ে নানান জায়গায় নাশকতামূলক কাজ করা যায়, এটাই আইএসআই এর অতীতে আমরা কাজ দেখেছি। আপনি যদি দেখেন যে অনেকটাই কমেছে, মানে একেবারে জিরো হয়ে গেছে বলছি, অনেকটাই কমেছে। আমাদের পাকিস্তান সীমান্তে যথেষ্ট ব্যস্ততা রয়েছে, তার ফলে আমরা নিরাপত্তা বাড়িয়েছি, পাকিস্তান বুঝতে পেরেছে, কাশ্মীরের মানুষ বুঝতে পেরেছে, ভারতবর্ষের মেনস্ট্রিমের সঙ্গে থাকলে তো সুবিধে আছে। পুরোপুরি বুঝেছেন তা অবশ্য নয়, যাই হোক ততটাই ঘটেছে, তাতেই বেশ কিছু শান্তির আভাস পাওয়া যাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে যখন দেখা যাচ্ছে যে ওরা ওই ফ্রন্টে কিছু করতে পারছে না, এখন এই ফ্রন্টটা তো একটা সময় পাকিস্তানের ছিল, এখন নেই, তাই বাংলাদেশে যে সরকারকে ফেলে দেওয়া, তার পিছনে আইএসআই এর হাত নিঃসন্দেহে যে আমেরিকা ডিপ স্টেটের সাথে নিঃসন্দেহে তারা কাজ করেছে। যখন সেখানকার নির্বাচিত সরকারকে উৎখাত করা গেছে, তখন এই বাংলাদেশের ফ্রন্টটাকে ব্যবহার করে কি করে সেখান দিয়ে আতঙ্কবাদ ছড়িয়ে দেওয়া যায়, সেটাই তাদের লক্ষ্য। এবং সুবিধা হচ্ছে যে এখানকার যারা বাংলাদেশের প্রচুর মিলিটারি অর্গানাইজেশন আছে, যারা নানানভাবে তেলের টাকায়, ড্রাগসের টাকায় তারা একেবারে অত্যন্ত রিচ। জামাতের নানান জায়গায় বিশেষ আছে, আমরা জানি জামাতের প্রচুর পয়সা এবং অন্য অনেকেরই পয়সা টয়সা রয়েছে। এবং তার সঙ্গে আইএসআই এর ডিজাইনিং আছে কি করে কোন পথে তারা ভারতবর্ষে ঢুকবে। এবং যদি দেখেন যে পেন্টিং গুলোকে এতকাল ছিল না, মোটামুটি ভাবে সেখান দিয়ে টোনা কারবার হতো ঠিকই, গরু চালান বা মাদক দ্রব্য চালানো সব চলতো, এবং অন্য বর্ডার স্মাগলিং গুলো ঘটতো। কিন্তু এটা দিয়ে পাকিস্তান আইএসআই বাংলাদেশকে বলার চেষ্টা করছে ওটা রাখতেই হবে, ওটা খোলা রাখতেই হবে, ওখান দিয়ে আমাদের আতঙ্কবাদীদের ছড়াতে হবে অস্ত্র শস্ত্র নিয়ে বা গোলা বারুদ নিয়ে, সেখানকার আতঙ্কবাদীরা ভারতবর্ষে যাতে ঢুকতে পারে। এইটা হচ্ছে যে আরেকটা তাদের কাজ, এবং সে কাজটা উনি নিঃসন্দেহে বাংলাদেশকে অ্যাডভাইস করছেন। বিরাট তাদের মানে এক্সপিরিয়েন্স আছে কিভাবে আতঙ্কবাদ ছড়ানো যায় একটা সীমান্তের দেশে। এখন ভারতের এই জায়গায় বাংলাদেশের সীমান্তটা এখন বিরাটভাবে কাজে লাগছে, সুতরাং সে অ্যাডভাইস গুলো দিচ্ছে এবং ফেন্সিং যেখানেই করা হচ্ছে সেখানেই তারা আটকাচ্ছে, এটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ। কিন্তু আমার সম্বন্ধে আমার খুব মাঝে মাঝে একটা ভয় লাগে। আমরা সবাই জানি যে বাংলাদেশ কোনো আণবিক শক্তিধর দেশ নয়, সে এতকাল পর্যন্ত নানান চুক্তি সই করেছে। মোটামুটি যে কটা আন্তর্জাতিক চুক্তি খ্যাত আছে সকলকেই সই করে বলেছে যে তারা আণবিক শক্তি কোনোদিন প্রয়োগ করবে না, ব্যবহার করবে না। কোনোভাবেই যে যারা এইসব শক্তি ব্যবহার করে তাদের বাহকও হবে না, এরকম কথাও তারা বলেছে, সইও করেছে। এবং আমরা জানি যে 2017 সালে একটা কম্প্রিহেন্সিভ যে টিটি যেটা হয়েছিল, যে টিটি ফর প্রহিবিশন অফ নিউক্লিয়ার ওয়েপন, সেটাও 2017 বাংলাদেশ গিয়েছিল, সই করেছে, 2019 রাটিফাই করেছে। কিন্তু ব্যাপারটা আমরা সবাই দেখেছি যে আন্তর্জাতিক চুক্তিগুলো বড়ই নড়বড়ে। আপনি সই করতেই পারেন, ঠিক আছে, তারপরে আপনি যদি কোনোদিন বলেন যে আমি মানবো না। আমার খুবই ধারণা যখন পাকিস্তান আণবিক দেশ ছিল না, পাকিস্তানের মর্যাদা একরকম ছিল। আণবিক শক্তিধর হয়ে গিয়ে সবাই ভয় পেয়ে যাচ্ছে। আমরা 65 সাল 71 সালের পরে কিন্তু আর যুদ্ধ করি, আমরা কার্গিলে ঢুকে পড়েছিল, দাঁড়িয়েছি মাত্র। কিন্তু আণবিক শক্তি হলেই ভয় পাই যে ওদের সঙ্গে যুদ্ধ করা যাবে না। এখন বাংলাদেশ মনে করছে যে যদি আইএসআই হয়তো সে বার্তাটাই দিতে যাচ্ছে বাংলাদেশকে যে তোমরা যদি আণবিক শক্তিধর হতে পারো বা আমাদের আণবিক বোমা তোমাদের কাছে, আণবিক অস্ত্র তোমাদের কাছে রাখতে পারে। আপনি জানেন যে আণবিক শক্তিধর দেশ নয় এমন 5খানা দেশে আণবিক অস্ত্র আমেরিকার আছে, তাদের মধ্যে টার্কি আছে, ইতালি আছে, নেদারল্যান্ডস আছে। আবার রাশিয়ার আণবিক অস্ত্র বেলারুসে আছে। বেলারুস কোনো আণবিক শক্তিধর দেশ নয়, এটা তারা রেখেছে।
তো পাকিস্তানও বলতে পারে, হ্যাঁ, রাশিয়া যদি বেলারুসে রাখতে পারে, আমেরিকা যদি এতগুলো দেশে রাখতে পারে, আমরা আমাদের আণবিক বোমা বাংলাদেশে রাখতে পারি, সেটাও হতে পারে। তো এর জন্য বাংলাদেশকে যদি আন্তর্জাতিক কোনো ধরনের নিষেধাজ্ঞা মানে বন্ধ করে দেয়, কোনো ধরনের যদি এড বন্ধ করে, কোনো ধরনের বাণিজ্য নিষেধাজ্ঞা আসে, বাংলাদেশ কিছুই যায় আসে না। বাংলাদেশ জানে চীনের সঙ্গে যে ধরনের সখ্যতা রয়েছে হয়তো তারা কাটিয়ে উঠবে, এবং চীন পাকিস্তান বাংলাদেশের যদি একটা ঐক্য থাকে এবং এর সঙ্গে যদি আণবিক শক্তিটাকে কোনোভাবে তারা পেয়ে যায়, অ্যাটলিস্ট পাকিস্তানের আণবিক বোমা যদি বাংলাদেশে রাখা যায়, চীন খুব চালাক দেশ, তারা হট করে আণবিক অস্ত্র বাংলাদেশকে দেবে না, পাকিস্তান দিবে না। আমরা দেখেছি নর্থ কোরিয়া কি কোন জায়গায় চলে গেছে। এটাও যে একদিন হবে না, আমরা সবাই দেখছি হঠাৎ দেখতে বাংলাদেশ বলে বলছো আমাদের কাছে এত অস্ত্র আছে, আমরা কি করতে পারি, কি করতে পারি আমি জানি না। সুতরাং হ্যাঁ, এই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা ভয় দুশ্চিন্তার বারবার কারণ আসছে যে একটা আণবিক শক্তিধর দেশ, হ্যাঁ, যার কোনো নিয়মের বালাই নেই, সারা বিশ্ব জুড়ে সন্ত্রাস, এবং ভারতবর্ষে হিন্দুদের দেশকে সন্ত্রাসী ছড়িয়ে দাও, এটাই যদি লক্ষ্য, তারা বাংলাদেশকে ব্যবহার করবে, এটা কোনো সন্দেহ নেই। এবং বাংলাদেশ হয়তো তাদের এই যে মৌলবাদে তারা এখন দীক্ষিত হয়েছে, যে গণতন্ত্র, সমাজতন্ত্র বা ধর্মনিরপেক্ষতা তাদের সংবিধানে বলা ছিল, ধুয়ে মুছে, আপনি দেখেছেন সব ধুয়ে মুছে ফেলে, হ্যাঁ, তারা এমন এক ভারত বিদ্বেষী মনোভাব তৈরি করছে। সেখানে কিন্তু বোধ হয় আইএসআই এর বিরাট ভূমিকা, তাদের সাহায্য, এবং হতে পারে তাদের আণবিক অস্ত্র। সেটা যে হবে না এটা কিন্তু আমি বলতে পারছি না, আমার যথেষ্ট ভয় আছে যে কোনো দিন না বাংলাদেশ পাকিস্তানের আণবিক অস্ত্র নানান জায়গায় নিয়ে বলে আমরা আণবিক দেশ হই। আমি জানি না কখন কখন বাংলাদেশে কে আক্রমণ করবে, কে সেখানে মিশন পাঠাবে, কে কি করবে, আমি কিছুই জানছি না। একটা আতঙ্ক কিন্তু আমার মনের মধ্যে রয়েছে, এবং আতঙ্কটা যে অমূলক সেটা আমি বলতে পারবো না। অনেক যাই হোক, ধন্যবাদ। হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, ঠিক, আমি সেটাই বলতে চাইলাম। হ্যাঁ, ঠিক আছে। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। হ্যাঁ,